বাংলাদেশকে আরো $200 মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। পাচারকৃত অর্থ ফেরাতে সহায়তা কামনা। ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। শক্তিশালী গণতন্ত্রের অঙ্গীকার তারেক রহমানের। মির্জা ফখরুল চান 2 মাসের মধ্যে সংস্কার শেষে নির্বাচন। আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে না দেখার আহ্বান। যত ধরনের সংস্কার দরকার সবই চান বৈষম্য বিরোধীরা। সচল করতে হবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে, বলেছেন ডক্টর ইফতেখারুজ্জামান। বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারা দেশে বৃষ্টি, কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি। বেশি বিপর্যস্ত বৃহত্তর নোয়াখালী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশকে আরো $200 মিলিয়ন সহায়তা চুক্তি করেছে সফররত মার্কিন প্রতিনিধি দল। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হয়েছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের। ইমরুল কায়েসকে সাথে নিয়ে ফরুক বাবুর রিপোর্ট। সফরের দ্বিতীয় দিনে ঢাকায় ব্যস্ততম সময় পার করছেন মার্কিন প্রতিনিধি দল। সফরের অংশ হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হয়। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয়। এছাড়া অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয় প্রতিনিধি দলটির। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও। এ সময় মার্কিন সহায়তা সংস্থা USAIDর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের চুক্তি সই হয়। চুক্তি অনুসারে বাংলাদেশের সুশাসন, কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্র $200 বিলিয়ন সহায়তা করবে। এরপরই অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে কথা হয়েছে বলেও জানান তিনি। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের পর মার্কিন প্রতিনিধি দলের সদস্য অঞ্জলি কর যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে কথা বলেন। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেয় মার্কিন প্রতিনিধি দল। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি কথা বলবো তার সাথে। কায়েস, মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ জেবা। আমরা এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছি। পদ্মায় এতক্ষণ ধরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন মার্কিন প্রতিনিধি দল। যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পরপরই তারা চলে আসেন পদ্মায় এবং পদ্মায় মধ্যাহ্নভোজে অংশ নেন। তো এটি আপনি আসলে জানতে শুধু মধ্যাহ্নভোজ, এটি একটি ওয়ার্কিং লাঞ্চ বলা হয়, ডিপ্লোম্যাটিক ভাষায় ওয়ার্কিং লাঞ্চ। এই লাঞ্চের বা এই মধ্যাহ্নভোজের সময়ে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়েছে। তো বৈঠকটি শেষ হয়েছে এবং মার্কিন যে প্রতিনিধি দলটি ছিল তারা বেরিয়ে গেছে। আমাদের সাথে কথা বলেছেন, অর্থাৎ গণমাধ্যমের সাথে কথা বলেছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। তিনি আমাদেরকে যে তথ্য জানিয়েছেন সেটি হচ্ছে যে এই প্রতিনিধি দল আসলে এইবার বাংলাদেশে এসেছেন। তারা অন্তর্বর্তী সরকার, যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এই সরকার আসলে কি চায়, কি করতে চায় এবং আর্থিক খাতে যে সংস্কার করতে চায়, কি ধরনের সংস্কার করতে চায়, সেই বিষয়গুলি তারা জানতে এসেছেন। পাশাপাশি আপনি জানেন যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শ্রমক্ষেত্রে এক ধরনের অস্থিরতা চলছে
এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে শ্রমক্ষেত্রের উন্নয়নে বাংলাদেশ সরকার যে ধরনের পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলকে জানানো হয়েছে, তাতে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং আরও কি করা যায় সে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। এছাড়া রোহিঙ্গা একটি বড় ইস্যু হিসেবে এই বৈঠকে আলোচনা করা হয়েছে। আপনি জানেন যে 11 লাখের বেশি রোহিঙ্গা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে, তাদের নানা চেষ্টা করে বাংলাদেশ ফেরত পাঠাতে পারেনি। তো এই রোহিঙ্গাদের ইস্যুটি নিয়ে আলোচনা করা হয়েছে, এই রোহিঙ্গাদের কিভাবে ফেরত পাঠানো যায় এবং তার আগ পর্যন্ত তারা যে বাংলাদেশে রয়েছেন তাদের একটি বোঝা, সেই বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে এবং তাদের আরও কি ধরনের সহায়তা লাগবে সেই বিষয়টি আলোচনা হয়েছে। এছাড়া একটি প্রশ্ন করা হয়েছিল যে ডোনাল্ড লু যেহেতু দিল্লি থেকে এসছেন, ভারত থেকে এসছেন, তো বাংলাদেশে কোনো বার্তা দিয়ে গেছেন কিনা। তো পররাষ্ট্র সচিব আমাদেরকে যেটি জানিয়েছেন যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রটা একেবারেই দ্বিপাক্ষিক এবং বাংলাদেশে যেমন দূতাবাস রয়েছে তেমনি ভারতে বাংলাদেশের দূতাবাস রয়েছে। তো এই দূতাবাসগুলোর মধ্য দিয়েই আসলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক রক্ষিত হবে, অর্থাৎ তিনি ওই বিষয়টিতে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কায়েস। দর্শক, সঙ্গে ছিলেন সহকর্মী ইমরুল কায়েস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবল ও শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে বাংলাদেশকে এখনও অনেক দূর এগোতে হবে। আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্র হচ্ছে সর্বজনীন মূল্যবোধ যা জনগণের স্বাধীন ভাব প্রকাশ ও বাধাহীন চিন্তা প্রকাশের স্বীকৃতি প্রদান করে। বিএনপি এ ধরনের একটি নিরাপদ, প্রগতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সংকল্পবদ্ধ, যা রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করে বৈশ্বিক গণতান্ত্রিক বিকাশে ভূমিকা রাখবে। তারেক রহমান বলেন, বাংলাদেশকে বারবার হিংস্র আক্রমণে নিষ্ঠুর স্বৈরাচারী শাসকরা বহুমাত্রিক গণতন্ত্রকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছে। 1.5 দশক ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিরাম সংগ্রামের পটভূমির ওপরে গত জুলাই মাসে শিক্ষার্থী জনতার দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থানে 5 আগস্ট ইতিহাসের জঘন্যতম স্বৈরশাসকের পতন ঘটে। তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সব মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ। জুলাই আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে বিএনপি এক দফার আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে। এই আন্দোলনে বিএনপির অনেক নেতাকর্মী নিহত হয়েছে, সিনিয়র নেতারা কারাভোগ করেছেন। শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানে 875 জন নিহত হয়েছে, এর মধ্যে 422 জন বিএনপির নেতাকর্মী। এবারের বিজয়ে বিএনপির অবদানকে খাটো করে না দেখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয়, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে মনোযোগ দিয়েছে বিএনপি। দীর্ঘদিন ধরে বিএনপি জাতীয় ঐক্য গড়ে তুলতে কাজ করেছে বলেও জানান তিনি। কিছু রাজনৈতিক নেতার বক্তব্যে ঐক্য বিনষ্ট হতে পারে মন্তব্য করে মির্জা ফখরুল বিভেদ নয় বলেন, নিজেদের ঐক্য ধরে রাখাই হবে মূল কাজ। এখন প্রয়োজন ধৈর্য রেখে ঐক্য ধরে রাখা, ধৈর্য ধরে সহনশীলতার সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার কাজ করতে দিয়ে নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এই যে আপনার দীর্ঘকালের গণ আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা, এটা আপনার কোনোদিন একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি, যে আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি, হাসিনাকে সরিয়েছি, কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়েই একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে, যে নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ হবে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। 1, 2 হচ্ছে আপনারা দেখবেন যে আমি একটু খোলামেলাই বলছি আর কি, অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, গত 15 বছরে রাজনৈতিক বিভাজনের কারণে দেশের প্রতিষ্ঠানগুলোকে অচল করে দেওয়া হয়েছে। রবিবার রাজধানীর ধানমন্ডিতে বিশ্ব গণতন্ত্র দিবসে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন তরুণদের প্রত্যাশা নিয়ে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দুর্নীতি সহায়ক ও দুর্নীতিকে সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছিল বিগত স্বৈরাচার সরকার।
ইতিহাস থেকে শিক্ষা না নেয় স্বৈরতান্ত্রিক সমাজ ব্যবস্থায় টিকে থাকতে পারেনি বলেও মনে করেন তিনি। আলোচনা সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও গণমাধ্যম কর্মী ও কথা সাহিত্যিকরা। এ সময় তারা বলেন, ৭১-এর স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা ছিল না। ৭১ যে স্বপ্ন নিয়ে লড়াই করেছিল সেটি ৭২-এর সংবিধানে নস্যাৎ করে দেয়া হয়েছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে যত ধরনের পরিবর্তন করা দরকার তাই করার পরামর্শ তাদের। রাষ্ট্রের সব কাঠামোকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়ে তারা আরো বলেন, জনগণের আকাঙ্ক্ষার আলোকে প্রত্যেক দলকে রূপান্তর করতে হবে যাতে গণমানুষের প্রত্যাশা পূরণ হয়। আমরা যেটা দেখেছি গত 15 বছরে, ইনফ্যাক্ট বাস্তবে বলতে গেলে আমাদের স্বৈরাচার কত 90-এর পরবর্তী যে পিরিয়ডটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে যেটা দেখেছি আমাদের রাষ্ট্র কাঠামোতে রাজনৈতিক বিভাজনের কারণে যেটা হয়েছে যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দলীয়করণ হয়েছে, প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দেওয়া হয়েছে, প্রতিষ্ঠানগুলোকে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এই যে একটা চর্চা, এই চর্চার মধ্যে কিন্তু একটা ত্রিমুখী আঘাত কাজ করেছে। রাজনৈতিক শক্তি একদিক থেকে, বিনিয়োগকারী ব্যবসায়ী একদিক থেকে যাদের কি বলবো যে প্রভাব, অন্যদিক থেকে আবার আমলাতন্ত্র, মানে এই ত্রিমুখী আঘাত কিন্তু একদিক থেকে সুশাসনের পথে বিরাট অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। স্থল নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে ফের অবনতি হয়েছে নোয়াখালীর বন্যা পরিস্থিতির। পানিবন্দী লাখো মানুষ, দুর্ভোগ দীর্ঘ হচ্ছে তাদের। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাবে দুর্গতরা। এদিকে বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে বিভিন্ন জেলার নিম্নাঞ্চলে, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক বন্যার ধকল কাটিয়ে না উঠতেই টানা 2 দিনের বৃষ্টিতে ফের দুর্ভোগে পড়েছে নোয়াখালীর দুর্গতরা। জেলার 9টি উপজেলার মধ্যে 8টিতেই বন্যার পানি বেড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলা শহর মাইজদি, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার মানুষ। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন 35,000-এর বেশি মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাবে দুর্গতরা। বৃষ্টিতে বিপর্যস্ত ঝালকাঠির জনজীবন, বেড়েছে শ্রমজীবী ও সাধারণ মানুষের দুর্ভোগ। শহরে সীমিত আকারে যানবাহন চলাচল করছে, তলিয়ে গেছে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের মাঠ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গিয়েছে এবং বিশেষ করে আমাদের স্কুলের রাস্তাটি তলিয়ে গিয়েছে। সেজন্য আমাদের আজকে খালি পায়ে যেতে হচ্ছে। পরিস্থিতি ভাই একদমই করুন, রাস্তার নেই প্যাসেঞ্জার, হবে 3 দিন ধরে বৃষ্টি। এই বৃষ্টিতে আমাদের চলাফেরা এটা কষ্টকর হয়ে যাইতেছে। কাজকর্মতে বেঘাত ঘটে এবং চলাচল ঠিকমতো করতে পারি না। তারপরে এই যে বাসায় আলাদা করে কাজকর্ম করতে হয়, বৃষ্টিতে অনেক সমস্যা হচ্ছে। প্লাবিত হয়েছে বাগেরহাটের নিম্নাঞ্চল, জলাবদ্ধতা তৈরি হয়েছে জেলার বিভিন্ন জায়গায়। চরম ভোগান্তিতে শহরবাসী, বিপাকে রিকশা চালক সহ খেটে খাওয়া সাধারণ মানুষ। 2-3টে ঘরবাড়ি চলে গেছে, রান্না বাড়া সব বন্ধ, আপাতত খাবার দাবার বন্ধ আছে, রান্না পুরো বন্ধ, ঘরের ভিতর জল ঢুকে গেছে। আমাদের ঘরে জল উঠে যায়, তারপরে আমাকে ঘর দিয়ে সব জায়গায় জল পড়ে, রাস্তাঘাট তলায় যাচ্ছে। তাই এরকম বৃষ্টি কোনোদিন দেখিনি। ড্রেন অচল, খালবিল সব বন্ধ হয়ে গেছে, সেজন্য পানি যাচ্ছে না। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরা নিম্নাঞ্চল, পৌর এলাকার কামালনগর, ইটাগাছা, পলাশপোল সহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ভেসে গেছে বেশ কিছু মাছের ঘের ও পুকুর। বাঁধ ভাঙার আতঙ্কে উপকূলীয় এলাকার মানুষ। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমরা এখন সরাসরি কথা বলবো আমাদের সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মহিবের সাথে। মহিব, বৃষ্টিতে সাধারণ মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? যেবা এই মুহূর্তে আমি রয়েছি সচিবালয়ের সামনে, অর্থাৎ সচিবালয়ের সামনে দিয়ে যেই সড়কটি গেছে সেই সড়কটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গত 2 দিন ধরে টানা বৃষ্টিতে কিন্তু জনভোগান্তি চরমে, অর্থাৎ অফিসগামী যারা তারা কিন্তু সকাল থেকেই ব্যাপক দুর্ভোগে পড়েছেন এবং একই সঙ্গে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গামী যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু ব্যাপক দুর্ভোগে পড়েছে। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল গভীর নিম্নচাপের প্রভাবে টানা 2 দিন ধরে রাজধানীতে অনবরত বৃষ্টি
চড়ছে, যেন থামার কোনো জো নেই। কখনো কখনো গুড়ি গুড়ি, আবার কখনো কখনো হালকা বৃষ্টি পড়ছে, মাঝে মাঝেই বইছে দমকা বাতাসও। এতে স্বস্তির চেয়ে ভোগান্তিতেই পড়েছে বেশি মানুষ, বিশেষ করে অফিসগামী সাধারণ মানুষ এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। সকালে রাজধানীর বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি, সেই এলাকাগুলোতে যেগুলো আমরা দেখেছি যে এই বৃষ্টিতে রাস্তাগুলোতে অর্থাৎ মূল সড়কগুলোতে পানি না উঠলেও অনেক অলিগলিতেই কিন্তু পানি জমেছে এবং কাদা পানিতে অনেকটা সয়লাভ হয়ে গেছে বিভিন্ন সড়ক। ভোরের বৃষ্টিতে ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছিলাম যে ভোরের বৃষ্টিতে কিন্তু অফিসগামী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছিলেন, একই সঙ্গে দুর্ভোগে পড়েছিলেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এটি শুধু রাজধানীতে নয়, সারা দেশেই কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকায় জনজীবন অনেকটা বিপর্যয়ে পড়েছে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও কিন্তু পড়ছে। সব মিলিয়ে দেশের যে এই বৃষ্টির প্রবণতা সেটি অর্থাৎ 16ই সেপ্টেম্বর থেকে কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং আস্তে আস্তে এই যে বর্তমান যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রাও কিন্তু কিছুটা বাড়বে, যেটি এখন তাপমাত্রাটা কিছুটা কম রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে গত 24 ঘন্টায় দেশের যেই সব এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তাতে বিভিন্ন বিশেষ করে ঢাকায় সেই বৃষ্টিপাতের কিন্তু রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে গত 2 দিনে। তো সব মিলিয়ে বৃষ্টি। ধন্যবাদ আপনাকে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, বন্যা পরবর্তী পরিস্থিতিতে রাস্তাঘাট সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে, যাতে গ্রামীণ পর্যায় থেকে ভোগ্যপণ্য দ্রুততার সাথে বাজারজাত করা সম্ভব হয়। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় ও বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি কথা বলেন। এ সময় বন্যা পরবর্তী পরিস্থিতিতে সব সংস্থাকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। উপদেষ্টা এএফ হাসান আরিফ আরও বলেন, আগামীতে বন্যা মোকাবেলার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে আদালতে হাজির করার পর এই রিমান্ড মঞ্জুর করা হয়। শনিবার রাতে রাজধানীর স্কাটন এলাকা থেকে র্যাব 2 তাকে গ্রেফতার করে। পরে র্যাব তাকে আদাবর থানায় হস্তান্তর করেছে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় মামলা হয় তার বিরুদ্ধে। 2014 সালে অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে একতরফা নির্বাচনে এমপি নির্বাচিত হন ফরহাদ হোসেন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তাকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের। এদিকে বরিশাল 2 আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদারকে আটক করা হয়েছে। শনিবার রাতে রাত 8টার দিকে তাকে মারধর করে গুলশান থানায় সোপর্দ করে জনতা। ক্ষমতা এবং দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতা হত্যার ফৌজদারি মামলার বিচার করা কঠিন, তবে মানবতা বিরোধী অপরাধে তা সম্ভব। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধন অথবা নতুন ট্রাইব্যুনাল গঠনের তাগিদ দেন সিনিয়র আইনজীবী হাসনাত কাইয়ুম। যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলামের দাবি, ট্রাইব্যুনাল আইনেই শেখ হাসিনার বিচার সম্ভব। আর অপরাধ প্রমাণ হলে বন্দি বিনিময় চুক্তিতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। কলেজ ছাত্র ফারহান ফায়াজকে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করে কথাগুলো বলছিলেন ফারহানের বাবা। জুলাই আগস্টে ফারহানের মতো অসংখ্য ছাত্র জনতা হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা হয়েছে 1.5 শতাধিক, যার বেশিরভাগ হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে ফৌজদারি আর বাকি কিছু মানবতা বিরোধী অপরাধের অভিযোগে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দাবি, গণহত্যার দায় এড়ানোর সুযোগ নেই শেখ হাসিনার। এই অপরাধের দায় শেখ হাসিনার উপরের থেকে শুরু হবে, কারণ শুধুমাত্র তিনি তার নিজস্ব ক্ষমতায় অবৈধভাবে বসে থাকার জন্য, তার ক্ষমতার আসনকে চিরস্থায়ী করার জন্য এই অপরাধগুলো সংগঠনের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তিনি এই মুহূর্তে ভারতে আছেন। ভারতের সাথে আমাদের এক্সট্রাডিশন চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে 2013 সালে, অর্থাৎ ওনার শাসনামলেই। রাষ্ট্র সেই আইন অনুযায়ী তাকে ফেরত চাইতে পারবে এবং ফেরত আনতে পারবে।
ছাত্র জনতার অভ্যুত্থানে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় করা মামলাগুলো পর্যালোচনায় দেখা যায় সব মামলায় আসামির সংখ্যা প্রায় কাছাকাছি, অর্থাৎ 100 থেকে 150-র মধ্যে। আবার অভিযোগও প্রায় একই রকম। তাই মামলাগুলোর মেরিট নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের এই আইনজীবীর। এই যে মানুষগুলোকে ধরেন কয়েকদিনের মধ্যে খুন করা হচ্ছে, তাহলে তো কোনোটাতে শেখ হাসিনাকে তো আপনি কোথাও পাবেন না। কিন্তু আবার যদি কমান্ড হিসেবে ধরেন, সুপিরিয়র কমান্ড যদি বলেন, তাহলে প্রত্যেকটাতে আপনি বুঝবেন যে প্রত্যেকটা ঘটনার পেছনে আসলে শেখ হাসিনার নির্দেশ কিংবা তার মতো মন্ত্রী পরিষদের নির্দেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ আছে। ওই ধরনের অপরাধ যেগুলি, এগুলিকে বিচার করার জন্য 71 সালের যে অপরাধ আমাদের এখানে হয়েছিল সেইটাকে বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল আইনটা 73 সালে করা হয়েছিল, সেইটার সাথে অনেকাংশে মিল আছে, কিন্তু সেটার সাথে পার্থক্য আছে। প্রচলিত পদ্ধতিতে যদি আসলে তাদের বিচার করতে যায়, যে মামলাগুলি হচ্ছে, এই মামলাগুলির আসলে কোনো মেরিট আছে বলে আমাদের চোখে পড়ে। সাম্প্রতিক মামলা শেখ হাসিনার বিচার নিয়ে আইনগত দিক তুলে ধরেন তারা। বাংলাদেশের টেরিটরির মধ্যে অবস্থিত যে কোনো জায়গায় যে কোনো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হলে, সেটা কোনো ব্যক্তি হোক, দল হোক, গ্রুপ অফ পিপল হোক, তাদের বিচার যে করা যাবে সেই সংশোধনীটা আওয়ামী লীগ এনেছে ইতিপূর্বে। এইটার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুরিসডিকশনের কোনো পরিবর্তন আনার প্রয়োজন হবে না। এইখানে যদি আসলে বিচারটা করতে হয়, তাইলে আমার কাছে মনে হয় ট্রাইব্যুনাল অ্যাক্টকে আবার নতুন করে আসলে রিশাফল করতে হবে, সংশোধন করতে হবে, অথবা একটা নতুন ট্রাইব্যুনালের ব্যবস্থা করতে হবে। তবে বিশ্লেষকরা মনে করেন এই বিচার যতটা না আইনি, তার চেয়ে বেশি নির্ভর সরকারের রাজনৈতিক ইচ্ছার উপর। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলাদেশকে আরো $200 মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, পাচারকৃত অর্থ ফেরাতে সহায়তা কামনা। ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। শক্তিশালী গণতন্ত্রের অঙ্গীকার তারেক রহমানের, মির্জা ফখরুল চান 2 মাসের মধ্যে সংস্কার শেষে নির্বাচন। আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে না দেখার আহ্বান। যত ধরনের সংস্কার দরকার সবই চান বৈষম্য বিরোধীরা, সচল করতে হবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে, বলেছেন ডক্টর ইফতেখারুজ্জামান। বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারা দেশে বৃষ্টি, কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, বেশি বিপর্যস্ত বৃহত্তর নোয়াখালী। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।